হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। রোহিঙ্গাদের ফেরাতে মায়ানমারের সঙ্গে নতুন চুক্তি। আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক গোপন বৈঠকের শেষে এক কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন বড় একটা চুক্তির। তবে প্রত্যাবর্তনের শর্তগুলো কি তা এখন। সচিবালয়ে হঠাৎ নিরাপত্তা জোরদার। কেন এই সতর্কতা? সকাল থেকে সচিবালয় এলাকায় প্রবেশ করাকরি সবাইকে অবাক করেছে। সরকারের কোনো উচ্চ পর্যায়ের নির্দেশ নাকি অন্য কিছু তা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। পাসপোর্ট প্রিন্টিংয়ে কারিগরি ত্রুটির কারণে সৃষ্ট জট নিরসনে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ ঘোষণা দিয়েছে। নতুন আবেদনকারীরা কবে হাতে পাবেন কাঙ্ক্ষিত পাসপোর্ট? নির্বাচনের পর 180 দিনের মধ্যে বড় পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই পরিকল্পনার কতটুকু বাস্তবায়ন হলো আর কোন বড় চমকটি এখনো বাকি তা নিয়ে আলোচনা আজ তুঙ্গে। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আজ ড্রোন ও অতিরিক্ত বাহিনী দিয়ে বড় ধরনের অভিযান চালানো হয়েছে। সেখানে নতুন কোনো সশস্ত্র গোষ্ঠীর অস্তিত্ব পাওয়া গেছে কিনা তা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রাথমিক শিক্ষকদের বদলি কি এবার সম্পূর্ণ অনলাইনে? বদলি বাণিজ্য বন্ধে শিক্ষা মন্ত্রণালয় আজ নতুন একটা সফটওয়্যার চালু করেছে। তবে এই পদ্ধতির আড়ালে কোনো কারিগরি কারসাজি সম্ভব কিনা তা নিয়ে বিতর্ক চলছে। পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা ও পাবলিক পরীক্ষার কাঠামো নিয়ে আজ শিক্ষা কারিকুলাম কমিটি বৈঠকে বসেছে। ছোটদের পড়াশোনার চাপ কমাতে নাকি বাড়াতে এই সিদ্ধান্ত। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আজ থেকে জেলা প্রশাসকদের নেতৃত্বে বিশেষ অভিযান শুরু হয়েছে। বড় আমদানিকারকের গুদামে কি এমন পাওয়া গেছে যা সরকারকে কঠোর হতে বাধ্য করল? বিস্তারিত আসছে। চট্টগ্রামে পৌঁছেছে 60,000 টন ডিজেল। এ মাসে আসছে আরও 2.5 লাখ টন। দেশে জ্বালানি সরবরাহ স্বস্তি ফেরাতে চট্টগ্রাম বন্দরে 60,000 টন ডিজেলবাহী দুটি জাহাজ পৌঁছেছে। মঙ্গলবার রাতে জাহাজ দুটি বন্দরের আউটার অ্যাঙ্করেজে নোঙর করে। বন্দর সূত্র জানায়, টমি দামিনী ও লুসিয়া সোসিল নামের ট্যাঙ্কার দুটি 18 এপ্রিলের মধ্যে পতিঙ্গার ডলফিল জেটিতে ভাড়ার কথা রয়েছে। প্রতিটি জাহাজের থেকে ডিজেল খালাস করতে প্রায় 2 দিন সময় লাগতে পারে। ইরানে সংযুক্ত এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রভাব এবং উৎপাদন কমে যাওয়ায় বাজারে যে চাপ সৃষ্টি হয়েছিল, এই চালান তা কিছুটা লাঘব করবে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশে বছরে প্রায় 70 লাখ টন জ্বালানির চাহিদা রয়েছে, যার মধ্যে প্রতি মাসে গড়ে 5.5 থেকে 6 লাখ টন প্রয়োজন হয়। এর বড় অংশই আমদানির মাধ্যমে পূরণ করা হয়। বিশেষ করে ডিজেলের চাহিদা সবচেয়ে বেশি। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে, আরও বেশ কয়েকটি জ্বালানি তেলের চালান ইতিমধ্যে পথে রয়েছে। সংস্থাটির মহাব্যবস্থাপক মোহাম্মদ মোরশেদ হাসান আজাদ বলেন, 18 এপ্রিলের মধ্যে আরও 2টি জাহাজে করে অতিরিক্ত 60,000 টন ডিজেল দেশে পৌঁছাবে। তিনি আশ্বস্ত করে বলেন, জ্বালানি সরবরাহ নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই। চলমান চালানগুলো দিয়ে বর্তমান চাহিদা পূরণ। এদিকে ঢাকা মহানগরের খাস জমি বরাদ্দের সুযোগ নেই বললেন সংসদে ভূমিমন্ত্রী। ঢাকা মহানগরে ভূমিহীনদের জন্য খাস জমি বরাদ্দের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বুধবার জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। প্রশ্নটি করেন সংসদ সদস্য SM জাহাঙ্গীর হোসেন। মন্ত্রী জানান, ঢাকা মহানগরের সব খাস জমি অকৃষি শ্রেণীভুক্ত, ফলে আইনগতভাবে এসব জমি ভূমিহীনদের মধ্যে বরাদ্দ দেওয়ার সুযোগ নেই। তিনি ঢাকা 18 আসনের খাস জমির চিত্র তুলে ধরে বলেন, সেখানে মোট 929.910 একর খাস জমি রয়েছে। এর মধ্যে নদী, খাল ও সড়ক শ্রেণীর জমি সংশ্লিষ্ট কাজে ব্যবহৃত হচ্ছে। এছাড়া কিছু নাল, পুকুর ও বন জমি খাস খতিয়ানে থাকলেও সেগুলো নিষ্ক্রান্ত নয় বা বিভিন্ন জটিলতায় ফাঁকা পড়ে আছে। কিছু জমি নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। মন্ত্রী আরও জানান, বেদখল হওয়া সরকারি জমি উদ্ধারে সরকারের পরিকল্পনা রয়েছে। উদ্ধার করা জমি সরকারের নির্দেশনা অনুযায়ী রাজস্ব আদায়ের কাজে ব্যবহার করা হবে। ঢাকার বাইরে ভূমিহীনদের পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আবেদন সাপেক্ষে যাচাই বাছাই করে যোগ্যদের মধ্যে খাস জমি বরাদ্দ দেওয়া হচ্ছে। উদ্ধার করা জমি কবে রাজস্বের আওতায় আসবে এ বিষয়ে তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষ করে দ্রুততম সময় এসব জমি কাজে লাগানো হবে। এদিকে খুলনায় মবের চাপে পদত্যাগের অভিযোগে চিকিৎসকদের মানববন্ধন ও কর্মবিরতির হুঁশিয়ারি। খুলনায় দাতব্য প্রতিষ্ঠান BNSC চক্ষু হাসপাতালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান পদে থেকে মব সৃষ্টির মাধ্যমে ডক্টরস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ রফিকুল হককে পদত্যাগে বাধ্য করার অভিযোগে মানববন্ধন করেছেন চিকিৎসকেরা।
সেই সভা থেকে আরও জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে খুলনার চিকিৎসকেরা একযোগে জরুরি সেবা ছাড়া কর্মবিরতি পালন করবেন। পরবর্তী সময়ে সারা দেশে ঘটনার প্রতিবাদে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান ড্যাবের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। চিকিৎসক নেতাদের সূত্রে জানা গেছে, 13 এপ্রিল খুলনার অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিএনএসবি চক্ষু হাসপাতাল পরিদর্শনে যান খুলনা 5 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগার। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজন বিএনপি নেতা চিকিৎসক রফিকুল হককে ফ্যাসিস্টদের দোষর আখ্যায়িত করে গালাগাল দেন এবং তার দিকে তেড়ে যান। এক পর্যায়ে তাকে পদত্যাগের জন্য চাপ দেওয়া হয়। পরে ট্রাস্টি বোর্ডের কমিটিও ভেঙে দেওয়া হয়। চিকিৎসক নেতারা এর আগে দেওয়া এক বিবৃতি বলেন, একটি চলমান ট্রাস্টি বোর্ডকে কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই এভাবে ভেঙে দেওয়া আইনসম্মত নয়। চলমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের ক্ষেত্রে যে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করার কথা সে বিষয়ে আলোচনার জন্য বারবার অনুরোধ করা হলেও তা গুরুত্ব পায়নি, যা দুঃখজনক। এদিকে সংসদের সংরক্ষিত আইনে প্রার্থী চূড়ান্ত করতে সাক্ষাৎকার নিচ্ছে বিএনপি। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী চূড়ান্ত করতে আগ্রহীদের সাক্ষাৎকার নিতে শুরু করেছে বিএনপি। আজ শুক্রবার বিকেলে পৌনে 4টা থেকে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎকার পর্ব শুরু হয়। ক্ষমতাসীন দলটির মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী তারেকুর রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন। বিএনপি সূত্র বলছে, আজ রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর ও ফরিদপুর সাংগঠনিক বিভাগের 4 শতাধিক প্রার্থীর সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। এদিকে রুহুল কবির রিজভী বলেন, অনেক মহিলা নেত্রী আমাদের অর্থাৎ তাদের নামে মিথ্যা মামলা হয়েছে। তারা শটগানে গুলি খেয়েছেন, তাদের বাড়িতে ভাঙচুর করা হয়েছে, তাদের সন্তানদের ধরে নিয়ে যাওয়া হয়েছে শুধু রাজনীতি করার কারণে এবং রাজনৈতিক আদর্শের কারণে। এই পৈশাচিক বিভীষিকাত 16